সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হিকমা অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। দর্শক, আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছে আপনাদের সঙ্গে আজকের আলোচনায়। দর্শক, আমি আমার পূর্বের ভিডিওতে আনোয়ারুল আজিম এমপির হত্যাকাণ্ডের ঘটনার বর্তমান কি অবস্থায় রয়েছে, আনোয়ারুল আজিম এমপি কে ছিলেন, কিভাবে এই ঘটনাটি ঘটতে পারে সেসব বিষয় নিয়ে আলোচনা করেছি এবং ওই ভিডিওটিতে আপনাদেরকে বলেছিলাম যে এই আনোয়ারুল আজিম এমপি হত্যার সঙ্গে সংশ্লিষ্ট আইনগত কিছু বিষয় রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো তারই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি করা। এখানে আমরা মূলত তিনটি আইনগত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, এই আনার এমপির হত্যাকাণ্ডের যে বিচার, এই বিচারটি কোথায় হবে। দ্বিতীয়ত, তার যে সম্পদের উত্তরাধিকারের ক্ষেত্রে কি আইনগত বিষয় হবে, এবং তৃতীয়ত সেটি হলো যে তার যে সংসদ সদস্য পদ, এই সংসদ সদস্য পদের ক্ষেত্রে কি হবে। তো প্রথমে যেটি বলবো যে এই বিচারটা কোথায় হবে। বাংলাদেশ দণ্ডবিধি 1860 সালের যেটি আইন, পেনাল কোড 1860, এই আইনের সেকশন 4 মানে 4 ধারায় বলা হচ্ছে যে বাংলাদেশের কোনো ব্যক্তি যদি দেশের বাইরে, সেটি ভারত হোক বা অন্য যে কোনো দেশ হোক, সেখানে গিয়ে যদি কোনো অপরাধ করে বা এমন কোনো কাজ করে যেটিকে বাংলাদেশের আইনে অপরাধ বলে গণ্য করা হয়, সেটি ওই দেশের আইনে, ধরেন ইউরোপে গিয়ে এমন একটি কাজ করলো, ধরেন সমকামিতা যদি ইউরোপে গিয়ে করে, ইউরোপের অনেক দেশে এটা যেহেতু পারমিশন আছে, সেখানে কিন্তু এটি অপরাধ বলে গণ্য হবে না। কিন্তু যেহেতু বাংলাদেশের আইনে কিন্তু সমকামিতা একটি অপরাধ, তাই বাংলাদেশের এই ব্যক্তি যদি ইউরোপে গিয়েও সমকামিতা করে থাকে, তাহলে কিন্তু সে পরবর্তীতে বাংলাদেশের যে জায়গায় তিনি আটক হবেন সেখানেই তিনি এই সমকামিতার অপরাধ করেছেন বলে কিন্তু গণ্য হবে। আইনে এটিই বলা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের কোনো নাগরিক বিদেশে যদি কোনো অপরাধ করে থাকে, সেই অপরাধ করার পরে তিনি বাংলাদেশের যে স্থানে আটক হবেন সেই স্থানে তার বিচার হবে। তো এখন বাংলাদেশে এই যে আনার এমপির যে হত্যাকাণ্ড, এটি হত্যার সঙ্গে জড়িত আছে বাংলাদেশের কয়েকজন ব্যক্তি, যেটি বলা হচ্ছে যে আখতারুজ্জামান শাহিন, তারপরে আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, তারপরে কসাইয়ের নাম বলা হচ্ছে জিহাদ, এবং ফয়সাল নামের একজনের কথা বলা হচ্ছে। এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে ভারতের কোনো লোক এর সঙ্গে জড়িত নেই, অর্থাৎ বাংলাদেশের লোকই এর সঙ্গে জড়িত। তো বাংলাদেশের লোকেরা যদি জড়িত হয়ে থাকে এই হত্যাকাণ্ডের সঙ্গে, সেটি অবশ্যই তদন্তের পরে জানা যাবে। এবং এই বিচারটি হবে এই যে ব্যক্তিদেরকে আটক করা হয়েছে, তারা বাংলাদেশের যে স্থানে আটক হয়েছেন সেখানেই এই অপরাধটি সংঘটিত হয়েছে বলে ধরে নিয়ে এটার কিন্তু বিচার করা হবে। এই 4 ধারার দ্বিতীয় অংশে বলা হচ্ছে যে বাংলাদেশে রেজিস্টার্ড বা বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা বিমান, এই জাহাজ বা বিমানের অভ্যন্তরে যদি কোনো অপরাধ করা হয়ে থাকে, তাহলে সেটির বিচারও কিন্তু বাংলাদেশে করা হয়েছে বলে ধরা হবে। কারণ বাংলাদেশের একটি যানবাহন কিন্তু এই বিমান কিংবা এই জাহাজ, এবং যেহেতু সেটি বাংলাদেশে নিবন্ধিত, তো বাংলাদেশের যেহেতু একটি অংশ হিসেবে পরিগণিত হচ্ছে, একটি যানবাহন হিসেবে এই বিমান বা জাহাজ। তো এই বিমান বা জাহাজ পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, সেই বিমান বা জাহাজের ভেতরে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তাহলে সেই অপরাধটি বাংলাদেশে সংঘটিত হয়েছে মর্মে ধরে নিয়ে সেটিকে বাংলাদেশে বিচার করা হবে। এই বাংলাদেশ পেনাল কোড যেটি দণ্ডবিধি, সেই আইনে কিন্তু এই বিষয়টি বলা হয়েছে। এই একই বিষয় কিন্তু বলা হচ্ছে ক্রিমিনাল প্রসিজার, যে ফৌজদারি কার্যবিধি যেটিকে বলা হয়, ফৌজদারি আইন পরিচালিত হয় যে আইনটির, ফৌজদারি বিচার ব্যবস্থা পরিচালিত হয় যে আইনটির দ্বারা, সেখানেও কিন্তু 188 ধারা এটি বলা হচ্ছে যে বাংলাদেশের কোনো ব্যক্তি সে যদি বিশ্বের অন্য কোনো দেশে, অন্য কোনো জায়গায় গিয়ে যদি কোনো অপরাধ সংঘটিত করে থাকে, তাহলে তার বিচার কিন্তু বাংলাদেশে হবে এবং ধরে নেওয়া হবে যে বাংলাদেশেই তিনি অপরাধটি করেছেন, যে স্থানে তিনি আটক হয়েছেন। তাহলে বিচারটি কি ভারতে হবে না? হ্যাঁ, ভারতেও এটি বিচার হতে পারে। যেহেতু অপরাধটি ভারতে সংঘটিত হয়েছে, তাহলে ভারতের আদালতেও এটি বিচার হওয়া সম্ভব। এবং একই সাথে বাংলাদেশের আইন অনুযায়ী যেহেতু ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশে যদি আটক হন, তাহলে বাংলাদেশে তিনি এটি সংঘটিত করেছেন বলে দুই দেশেই এটির বিচার হতে পারে। এই একটি বিষয়। আরেকটি বিষয় যেটি বলছিলাম যে তার সম্পত্তির উত্তরাধিকারের বিষয়, যে তার সম্পত্তির উত্তরাধিকারটি আসলে কিভাবে এখন কার উপরে বর্তাবে। তো স্বাভাবিকভাবে যদি কোনো ব্যক্তি মারা গিয়ে থাকে, তাহলে তার স্ত্রী সন্তান যারা রয়েছে তাদের উপরে কিন্তু এই সম্পত্তিগুলো বর্তায়। কিন্তু এখানে একটি বিষয় আছে, সেটি হলো যে ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকার সূত্রে বন্টন হবে, সে যে মারা গেছে এ বিষয়ে কিন্তু নিশ্চিত হতে হবে। তো একটি মানুষ যে মারা গেছে, তার যেটি প্রমাণ সেটি হলো সেই মানুষের লাশ বা মৃতদেহ যখন দেখা যায় বা পাওয়া যায়, তখন ধরে জানা যায় যে ওই ব্যক্তি মারা গেছে এবং তার একটি ডেথ সার্টিফিকেট পাওয়া যায়, এবং ডেথ সার্টিফিকেটের প্রেক্ষিতে তখন উত্তরাধিকারদের মধ্যে সম্পত্তি বন্টন করা হয়। কিন্তু যেহেতু এখানে কোনো ডেথ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না, কারণ কেন পাওয়া যাচ্ছে না? কারণ এখানে লাশই পাওয়া যাচ্ছে না।
এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে সেপটিক ট্যাঙ্কে সঞ্জীবা গার্ডেন যে অ্যাপার্টমেন্টটি সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু লাশের মানে মাংসের টুকরা উদ্ধার করা হয়েছে। এটি এখন ফরেন্সিক টেস্ট হবে। ফরেন্সিক টেস্টের রিপোর্টের মাধ্যমে যদি পাওয়া যায় যে এটি আনার এমপির মানে লাশ, তাহলে নিশ্চিত হওয়া যাবে যে আনার এমপি হত্যার শিকার হয়েছেন। তাছাড়া তিনি তো গুমও হতে পারেন, যেটা আমি পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে বলেছি। এবং তার মেয়ে যে ডরিন, তিনি কিন্তু ইতিমধ্যে 364 ধারার কিন্তু একটি মামলা করেছেন বাংলাদেশে। তো 364 ধারাটি আসলে কি? এটি পেনাল কোড 1860 সালের আইন, যেটি সেখানে বলা হচ্ছে যে হত্যার উদ্দেশ্যে যদি কোনো মানুষকে অপহরণ করা হয়ে থাকে তাহলে 364 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত তার হতে পারে। তাহলে যেহেতু এখনও পর্যন্ত মানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি, সেই কারণে কিন্তু ডরিনও কিন্তু মানে হত্যাকাণ্ডের কিন্তু মামলা করতে পারেনি, বা পুলিশও কিন্তু হত্যাকাণ্ডের মামলা হিসেবে কিন্তু এটি গ্রহণ করেনি। এটি কিন্তু অপহরণের মামলা হিসেবে রুজু করা হয়েছে। এখন এখানে একটি প্রশ্ন থেকে যায়, সেটি হলো যে তার পরিবারের লোকেরা বলছিলেন যে তিনি চিকিৎসার জন্য ভারতে গেছেন, তিনি তো নিজেই ভারতে গেছেন, তাকে তো কেউ নিয়ে যায়নি। তাহলে এখানে অপহরণের বিষয়টি কোথা থেকে আসলো বা কতখানি যৌক্তিক, এটি একটি আলোচনার বিষয়। এবং আরেকটি বিষয় সেটি হলো যে ভারতের অভ্যন্তরে যদি তিনি অপহৃত হয়ে থাকেন, মানে যে আসামিরা গ্রেপ্তার হয়েছেন তারা যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন এবং তারা যদি ভারতের অভ্যন্তরে তাকে যদি মানে অপহরণ করে নিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই মামলাটি কিন্তু প্রযোজ্য হবে। সেটিও এখনও পর্যন্ত কিন্তু কংক্রিট কোনো এভিডেন্স নেই যে বাংলাদেশের এই লোকেরাই কিন্তু এর সঙ্গে জড়িত, এটা এখনও প্রমাণ পাওয়া যায়নি। এবং পরবর্তীতে যদি এই লাশ ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে আনার এমপি, তখন কিন্তু এই 364 ধারার মামলাটি কিন্তু 302 ধারার মামলায় কিন্তু কনভার্ট হয়ে তখন কিন্তু হত্যার মামলা হিসেবে কিন্তু এটি বিচার হবে। তার আগ পর্যন্ত বা যতদিন পর্যন্ত এই লাশের হদিস না পাওয়া যাবে বা নিশ্চিত না হওয়া যাবে যে এই লাশটি আনার এমপির বা আনার এমপি মারা গেছেন, ততদিন পর্যন্ত কিন্তু এটি 364 ধারার মামলা হিসেবে, অপহরণের মামলা হিসেবে কিন্তু চলতে থাকবে। এভিডেন্স অ্যাক্ট, যেটি সাক্ষ্য আইন, 1872 সালের আইন, এই আইনে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে যদি জীবিত অবস্থায় দেখা যায় এবং পরবর্তীতে যদি কেউ দাবি করে 7 বছরের মধ্যে যদি কোনো ব্যক্তিকে জীবিত অবস্থায় দেখা যায় এবং পরবর্তীতে কেউ যদি দাবি করে যে সেই ব্যক্তি মারা গেছে, তাহলে যে দাবি করছে যে ওই ব্যক্তি মারা গেছে তাকেই প্রমাণ করতে হবে যে সে মারা গেছে। তো যেহেতু আনোয়ারুল আজিম আনার এমপিকে 7 বছরের মানে অল্প কিছুদিন আগে পর্যন্ত দেখা গেছে, তাহলে এখন যারা দাবি করবে যে সে মারা গেছে তাদেরকেই প্রমাণ করতে হবে যে সে মারা গেছে। এবং সে মারা যাওয়ার ওই যে বললাম যে প্রমাণটি হলো যে ওই মৃতদেহ বা লাশ, যতক্ষণ পর্যন্ত লাশ না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি কিন্তু প্রমাণ করা যাচ্ছে না যে সে মারা গেছে। আর যতক্ষণ পর্যন্ত সে মারা গেছে প্রমাণ করা যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত তার এই সম্পত্তির ভাগ বন্টনও কিন্তু হবে না। সেজন্য তাদেরকে এখন তার যে উত্তরাধিকার স্ত্রী বা মেয়ে, তাদেরকে কিন্তু 7 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। 7 বছর পরে যখন কোর্ট ঘোষণা করবে যে যেহেতু 7 বছর পর্যন্ত এর মানে আনার এমপির কোনো হদিস পাওয়া গেল না, তখন তাকে মৃত বলে ধরে নেওয়া যাবে এবং সেই অনুযায়ী তখন তার সম্পত্তি তার উত্তরাধিকারদের উপরে কিন্তু বন্টন করা যেতে পারে। আরেকটি বিষয় সেটি হলো যে এই যে তার যে সংসদ সদস্য পদ, এই সংসদ সদস্য পদটির আসলে কি হবে, যেটি বাংলাদেশের সংবিধানের নিয়ম যে কোনো ব্যক্তি যদি মানে মারা যায়, কোনো সংসদ সদস্য যদি মারা যান তাহলে 90 দিনের মধ্যে সেখানে উপনির্বাচন দিয়ে নতুন সংসদ সদস্য নির্বাচিত করা হয় এবং শূন্য পদটিকে পূরণ করা হয়। তো এর জন্য প্রয়োজন পূর্বে সেটি হলো যে মানে পদটিকে শূন্য ঘোষণা করা। সেই পদটিকে তো এখনও পর্যন্ত শূন্য ঘোষণাই করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না সেটি কিন্তু আমি বলেছি ইতিমধ্যে আপনাদেরকে, যে লাশেরই হদিস পাওয়া যাচ্ছে না, সে কারণে এই পদটিকে সংসদও কিন্তু শূন্য ঘোষণা করতে পারছে না। যেদিন সংসদে এই পদটিকে শূন্য ঘোষণা করতে পারবে, লাশের প্রমাণ পাবে, সেদিন থেকে 90 দিনের মধ্যে কিন্তু পরবর্তী যে উপনির্বাচন সেটি কিন্তু সংগঠিত হবে। পূর্বে বাংলাদেশেও কিন্তু এমপি হত্যা হয়েছিল, যে আহসানুল্লাহ মাস্টার এমপি কিন্তু হত্যা হয়েছিল। এছাড়াও আরও 2-1 এমপি হত্যা হয়েছিলেন, এই মুহূর্তে আমি নামগুলো মনে করতে পারছি না। সেই সময় কিন্তু এ ধরনের জটিলতা ছিল না, কারণ তাদের লাশ পাওয়া গেছিলো, তাদের হত্যার বিষয়ে নিশ্চিত হওয়া গেছিলো। এই কারণে মানে ইমিডিয়েট হত্যাকাণ্ডের পরপরই কিন্তু তাদের পদ শূন্য ঘোষণা করা হয় এবং 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। এখন আনার এমপির ক্ষেত্রে যেটি হবে সেটি হলো যে যেদিন নিশ্চিত হওয়া যাবে যে আনার এমপি হত্যা হয়েছেন, সেদিন থেকে 90 দিনের মধ্যে পরবর্তী নির্বাচনটি হবে। তো দর্শক, এই আনার এমপি হত্যা সংক্রান্ত যে আইনগত জটিলতাগুলো উদ্ভব হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এখন এই তদন্তটি আরও কোন দিকে যায়, নতুন কোনো আইনগত বিষয়ের উদ্ভব হয় কিনা, যদি হয় তাহলে সেই বিষয়গুলো নিয়ে আমরা আরও আলোচনা করব এবং এটার যে তদন্তর অগ্রগতি কোন দিকে যাচ্ছে সেগুলো নিয়েও আমরা ভিডিওর মাধ্যমে ভবিষ্যতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের আলোচনা এ পর্যন্তই, কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।